চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তৃতীয় বা শেষবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরামে এই সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে এটি এই দুই নেতার শেষ বৈঠক হতে পারে। বৈঠকে ওয়াশিংটন, বেইজিং ক্রমবর্ধমান উত্তেজনা সহ বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা করবেন দুই নেতা। এছাড়া চীন সংশ্লিষ্ট গোষ্ঠীর দ্বারা মার্কিন কর্মকর্তাদের ব্যক্তিগত টেলিযোগাযোগ সিস্টেম হ্যাক করার বিষয়ে জিনপিংয়ের কাছে উদ্বেগ তুলে ধরবেন বাইডেন। রয়টার্স বলছে, বৈশ্বিক পরাশক্তি এই দুই দেশের দুই নেতা সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর এবং রাশিয়া ইস্যু পর্যন্ত উত্তেজনা কমিয়ে রাখার চেষ্টা করেছেন। তবে দুই নেতার বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি বেইজিং। তুলসী গ্যাবার্টকে দেশের গোয়েন্দা বিভাগের নতুন প্রধান বা ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স নিয়োগ করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার এই ঘোষণা দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদন বলছে, আমেরিকার কংগ্রেসের একমাত্র হিন্দু সদস্য তুলসী ভারতীয় বংশোদ্ভূত সমাজে যথেষ্ট জনপ্রিয়। 2022 সালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী কার্যকলাপের অভিযোগ তুলে ডেমোক্রেটিক পার্টি ছেড়েছিলেন তুলসী। তার আগে 2020 সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামিল হয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির অন্দরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলেন তুলসী। গত আগস্টে ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়েছিল। সেখানে হাজির ছিলেন তুলসী। তারপর জল্পনা তৈরি হয়েছিল প্রেসিডেন্ট ভোটের রানিং মেট হিসাবে তাকে বেছে নিতে পারেন ট্রাম্প, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তবে গোয়েন্দা প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে তুলসীকে মনোনীত করলেন তিনি। বুধবার ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ম্যাট গেটজেকে অ্যাটর্নি জেনারেল পদেও মনোনীত করেছেন ট্রাম্প। 2 দশকেরও বেশি সময় মার্কিন সেনাবাহিনীতে ছিলেন তুলসী। আর্মি ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন তিনি। মোতায়েন ছিলেন ইরাক ও কুয়েতে। 2005 সালে কমব্যাট মেডিকেল ব্যাচ পেয়েছিলেন। তবে অতীতের জাতীয় গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের মতো তার বিশেষ অভিজ্ঞতা নেই। সরকারে কোনো শীর্ষস্থানীয় পদেও ছিলেন না। ভারতের রাজধানী দিল্লির বায়ু দূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার দিল্লির বাতাসের গুণমান এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI 400 গণ্ডি পেরিয়ে দাঁড়িয়েছে 432-এ। অর্থাৎ এই মুহূর্তে বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে দিল্লি ও তার পার্শ্ববর্তী নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদে ঘন ধোঁয়াশার স্তর দেখা গেছে। ফলে সেখানে নামতে পারেনি অনেক ফ্লাইট। সকাল 5:30টায় পাঞ্জাবের অমৃতসর এবং পাঠানকোট বিমানবন্দরে শূন্য দৃশ্যমানতার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া সকাল 7টায় উত্তরপ্রদেশের গোরখপুর বিমানবন্দরে দৃশ্যমানতা শূন্যে নেমে আসে। ইন্ডিগো তাদের সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্ট করে যাত্রীদের ধৈর্য রাখার জন্য অনুরোধ করেছে, কারণ কিছু ফ্লাইট কুয়াশার কারণে বিলম্বিত হতে পারে। গত 24 ঘন্টার দিল্লির বায়ু দূষণে প্রত্যক্ষ করা হয়েছে 36টির মধ্যে 30টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে বায়ুর গুণমান সূচকের গুরুতর পর্যায়ে রয়েছে। দিল্লি থেকে 250 কিলোমিটার দূরে চণ্ডীগড়েও বায়ুমানের সূচক 415-তে এসেছে, যা গুরুতর মারাত্মক। এছাড়া গাজিয়াবাদ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI 378, নয়ডাতে 372 এবং গুরুগ্রাম 323-এর কাছাকাছি, অর্থাৎ বাতাসের গুণমান খুব খারাপে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সুইস বায়ুর মান বিষয়ক প্রযুক্তি কোম্পানি IQ এয়ারের লাইভ র্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী হিসেবে পাকিস্তানের লাহোরকেও ছাড়িয়ে গেছে দিল্লির বায়ু দূষণ। বাতাসের মান নির্ভর করে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ PM10 এবং অতিসূক্ষ্ম ধূলিকণার পরিমাণ বা PM2.5-এর ওপর, যা পরিমাপ করা হয় প্রতি ঘনমিটারে মাইক্রোগ্রাম এককে। দূষণের মাত্রা বুঝতে PM2.5, PM10 ছাড়াও সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড,
নাইট্রোজেন ডাইঅক্সাইড ও গ্রাউন্ড লেভেলে ওজোনে সৃষ্ট বায়ুদূষণ বিবেচনা করে তৈরি করা হয় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI।